রাজনীতির মাঠে একটা কথা খুব প্রচলিত, এখানে শেষ বলে কিছু নেই, কিন্তু কিছু ঘটনা এমন হয় যা ভবিষ্যতের পরিষ্কার ইঙ্গিত দিয়ে দেয়। 17 জানুয়ারি শনিবার সকাল রাজধানীর খিলগাঁওয়ে যা ঘটল তা চরমোনাই পীরের দল বাংলাদেশের জন্য কোনো সাধারণ দলবদল নয়, বরং এটি একটি বিশাল সতর্কবার্তা, অশনি সংকেত। দলটির ঢাকা মহানগরী দক্ষিণের 75 নম্বর ওয়ার্ড সভাপতি গাজী নাসির উদ্দিন এবং প্রভাবশালী ব্যবসায়ী কাজী আক্তার হোসেন সহ 10 জন নেতাকর্মী দলবল নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশে যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কৌশলের প্রতি কর্মীদের অনাস্থা। আজকের ভিডিওতে আমরা দেখাবো মাঠের এই রূঢ় বাস্তবতা। চরমোনাই যখন জোট ছাড়লো তাদের অঙ্কটা ছিল খুব সোজা। তারা ভেবেছিল তারা জোট থেকে বেরিয়ে গেলে অন্য ইসলামী দলগুলো তাদের পিছু পিছু চলে আসবে। তাদের ক্যালকুলেশন ছিল জামায়াত একা হয়ে যাবে। কিন্তু রাজনীতির অঙ্ক কি এতই সোজা? শনিবার সকাল 9টায় মগবাজারে জামায়াতের জরুরি বৈঠকের চিত্রটা কিন্তু ভিন্ন কথা বলছে। জোটে থাকা অন্য কোনো ইসলামী দল চরমোনাইয়ের ডাকে সাড়া দেয়নি। কেন দেবে? রাজনীতিতে আবেগ দিয়ে পেট ভরে না, দরকার হয় বাস্তবতা। ছোট দলগুলো চরমোনাইয়ের সাথে গেলে কি পাবে? নির্বাচন করার টাকা, কর্মী সাপোর্ট, নাকি কেন্দ্র পাহারা দেওয়ার শক্তি? এর কোনোটাই চরমোনাইয়ের এককভাবে দেওয়ার সক্ষমতা নেই। উল্টো জামায়াতের সাথে থাকলে তারা ফিনান্সিয়াল, লজিস্টিক এবং ম্যান পাওয়ার সব ধরনের সাপোর্ট পাবে। চরমোনাইয়ের এই ক্যালকুলেশন বা অঙ্কটা গোড়াতেই গলদ ছিল। তারা নিজেদের ভেবেছিল লিডার, কিন্তু বাস্তবে তারা হয়ে গেল লোনার বা একা। এই ভুল ধারণার অনেকটা বড় উদাহরণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় বা ডাকসু নির্বাচন। সেখানে চরমোনাইয়ের মুরিদ ও ছাত্রনেতা জামিল উদ্দিন খালিদ ভেবেছিলেন তিনি বিশাল কিছু করে ফেলবেন। তার আত্মবিশ্বাস ছিল আকাশচুম্বী, কিন্তু ভোটের পর দেখা গেল তিনি পেয়েছেন মাত্র 500-র মতো ভোট। তখন তিনি কান্না করে বলেছিলেন সাদিক কায়েম তার ভোট খেয়ে দিয়েছে। কথাটা মিথ্যা নয়, কিন্তু এর পেছনে লজিকটা বুঝতে হবে। ডানপন্থী বা ইসলামী মাইন্ডের ভোটাররা যখন অপশন পায় তখন তারা লোকাল ব্র্যান্ড খায় না, তারা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বেছে নেয়। শিবির হলো ছাত্র রাজনীতির সেই ব্র্যান্ড। যখন শিবির প্যানেল দিল তখন ডানপন্থী সব ভোট, প্রায় 3 থেকে 5 হাজার ভোট অটোমেটিক শিবিরের বাক্সে চলে গেল। জাতীয় নির্বাচনেও ঠিক তাই হতে যাচ্ছে। যখন 5টি ইসলামী দল ও জামায়াত একসাথে দাঁড়িপাল্লা নিয়ে নামবে তখন চরমোনাইয়ের হাত পাখা সেই ব্র্যান্ড ভ্যালুর কাছে টিকতে পারবে না। ভোটাররা অরিজিনালটাকেই বেছে নেবে। চরমোনাই প্রায়ই গর্ব করে সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের আমলে তাদের প্রাপ্ত ভোট নিয়ে। তারা বলে আমরা অমুক সিটিতে দ্বিতীয় হয়েছি, তৃতীয় হয়েছি, কিন্তু তারা একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ভুলে যায়। এই নির্বাচনে জামায়াত বা বিএনপি ছিল না। আওয়ামী লীগের উপর বিরক্ত হয়ে ভাসমান ভোটাররা তখন হাত পাখায় ভোট দিয়েছিল। ওটা চরমোনাইয়ের নিজস্ব ভোট ছিল না, ওটা ছিল অ্যান্টি আওয়ামী ভোট। কিন্তু এবার জামায়াত আছে, বিএনপি আছে, ভাসমান ভোটাররা এখন ভাগ হয়ে যাবে। চরমোনাইয়ে নিজস্ব ভোট ব্যাংক 3 থেকে 4%। কিছু আসনে হয়তো তারা 10 থেকে 15 হাজার ভোট পাবে, হয়তো কাউকে হারাবে বা জেতাবে, কিন্তু নিজেরা জেতার মতো সক্ষমতা তাদের নেই। আজ খিলগাঁওয়ে যে 10 জন নেতা জামায়াতে যোগ দিলেন তারা এই বাস্তবতাটা আগেই বুঝে ফেলেছেন। তারা বুঝেছেন হাত পাখা দিয়ে বাতাস খাওয়া যায়, কিন্তু সংসদ চালানো যায় না, বা সংসদে গিয়ে বড় কোনো ইম্প্যাক্ট ফেলা যাবে না। চরমোনাইয়ের জোট ছাড়ার পেছনে অনেকটা বড় মনস্তাত্ত্বিক কারণ হলো লিডারশিপ জেলাসি বা নেতৃত্বের হিংসা। সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক যখন জোটে আছেন তখন চরমোনাই সেখানে কমফোর্ট ফিল করছে না। কারণটা খুব স্ট্র্যাটেজিক। জামায়াত ইসলামীর ভোট ব্যাংক আর কওমি ভোট ব্যাংক আলাদা, তাই জামায়াত মামুনুল হকের সরাসরি প্রতিপক্ষ নয়। কিন্তু চরমোনাই এবং খেলাফত মজলিস উভয়ই কওমি ভোটের দাবিদার। তাদের টার্গেট অডিয়েন্স একটাই। মামুনুল হক যদি চরমোনাইয়ের নেতৃত্বে জোটে যেতেন তবে তিনি কার্যত চরমোনাইয়ের সুপ্রিমেসি বা আধিপত্য মেনে নিতেন। মামুনুল হক সেই ভুল করেননি। তিনি জামায়াতের সাথে থেকে নিজের স্বতন্ত্র অবস্থান বজায় রেখেছেন। উপমহাদেশের প্রখ্যাত আলেম মামুনুল হক যখন বাস্তবতা বুঝে জোটে থাকলেন সেখানে চরমোনাই বিদেশি ইশারায় জোট ভাঙল এমন অভিযোগ এখন বাতাসে ভাসছে। এই দায় তাদের আজীবন বইতে হবে। জোট ভাঙার পেছনে সবচেয়ে অন্যায্য দাবি ছিল চরমোনাই এনসিপির নাহিদ ইসলামের আসনটি চেয়ে বসেছিল। যে নাহিদ ইসলাম জুলাই বিপ্লব বা 24-এর বিপ্লবের প্রধান ফেস, যার জন্য জামায়াত নিজেদের সিট ছেড়ে দিয়েছে, সেই সিট চরমোনাই চায়। এটা কি রাজনীতি নাকি ছেলে খেলা?
জামায়াত এই আসনটি তৈরি করেছে দীর্ঘদিনের শ্রমে, ভোটার মাইগ্রেট করে। তারা নাহিদকে সম্মান জানিয়ে স্যাক্রিফাইস করেছে। সেখানে চরমোনাইয়ের এই দাবি ছিল পুরোপুরি অযৌক্তিক। তারা নারী নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলে, অথচ ডাকসুতে তাদের ছাত্র সংগঠন নারী প্রার্থী দিয়েছিল। এই দ্বিমুখী নীতি এবং অতিরিক্ত লোভই তাদের ডুবিয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, বিশ্লেষকরা বলছেন চরমোনাইয়ের এই সিদ্ধান্তের পেছনে বিদেশি রাষ্ট্রের ইশারা থাকতে পারে। যখন ইসলামী শক্তি এক হয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ তৈরি হলো, ঠিক তখনই এই বিভাজন কেন? যেখানে জামায়াত ছাড় দিচ্ছে, মামুনুল হক ছাড় দিচ্ছেন, সেখানে চরমোনাই কেন অনড়? তারা কি চায় না ইসলামী শক্তি ক্ষমতায় থাক, নাকি তারা চায় ইসলামী ভোট ভাগ হয়ে সেকুলার বা অন্য কোনো শক্তি লাভবান হোক? খিলগাঁওয়ের নেতারা আজ জামায়াতে যোগ দিয়ে প্রমাণ করেছেন, তৃণমূল কর্মীরা এই ফরেন এজেন্ডা বা বিদেশি ইশারা মেনে নিচ্ছে না, তারা ঐক্যের পথেই হাঁটছে। ইতিহাস কথা বলে, আজ বাংলাদেশে যা ঘটছে ঠিক একই ঘটনা ঘটেছিল মিশরে। সেখানে মুসলিম ব্রাদারহুডের ডক্টর মুরসি যখন প্রেসিডেন্ট হলেন, তার জোটে ছিল সালাফিপন্থী ইসলামিক পার্টি নূর পার্টি। এই নূর পার্টি হলো মিশরের চরমোনাই। মুরসি ক্ষমতায় বসার 3 মাসের মাথায় এই নূর পার্টি সেনাবাহিনীর সাথে ষড়যন্ত্র শুরু করলো। তাদের দাবি ছিল, মুরসি কেন এখনই খেলাফত ঘোষণা করছেন না, কেন হাত কাটার আইন জারি করছেন না। তাদের চাপে মুরসি যখন তাড়াহুড়ো করে কিছু পদক্ষেপ নিলেন, তখন ডিপ স্টেট বা আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা তাকে 1 বছরের মাথায় ক্ষমতাচ্যুত করলো। আর সেই নূর পার্টি তারা স্বৈরাচার সিসির সাথে হাত মেলালো। আজ বাংলাদেশে 11 দলীয় জোট হওয়ার পর অনেকের আশঙ্কা ছিল, চরমোনাই কি সেই নূর পার্টির ভূমিকা পালন করবে? আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। নির্বাচনের আগেই তাদের চলে যাওয়াটা হয়তো শাপে বর হয়েছে। জামায়াত এখন সেই সম্ভাব্য ষড়যন্ত্রের বিষ থেকে মুক্ত। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান খুব প্রজ্ঞার সাথে বলেছেন, আমরা এক্সিস্টিং ল বা বিদ্যমান আইন সংশোধন করে আপাতত দেশ চালাবো, জনগণ চাইলে পরে সরিয়া হবে। এটা নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে, তারা কি নবীর সিরাত বা জীবন চরিত বোঝেন? জোশের সাথে হুঁশ থাকতে হয়। আসুন দলিল দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। তিনি জানতেন কাবা আসল কিবলা, তবুও আল্লাহর হুকুম ও সময়ের জন্য অপেক্ষা করেছেন। মদ একদিনে হারাম হয়নি। আল্লাহ 3 স্তরে 3 বারে মদ হারাম করেছেন, কারণ সমাজকে প্রস্তুত করতে হয়। এমনকি যুদ্ধের ময়দানেও দিন বিজয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিস্থিতির কারণে সালাত কাজা করতে বাধ্য হয়েছিলেন। বদর ও মক্কা বিজয়ে তিনি রোজাও ভেঙেছিলেন। এগুলো কি আপোষ? না, এগুলো হলো হিকমা বা প্রজ্ঞা। রাষ্ট্র পরিচালনা কোনো আবেগের বিষয় নয়। হুট করে খেলাফত ঘোষণা দিলে বিশ্ব শক্তি আপনাকে একদিনও টিকতে দেবে না। ধীরে ধীরে সমাজ পরিবর্তন করেই আইন প্রতিষ্ঠা করতে হয়। জামায়াত সেই নববী পথেই হাঁটছে। আজকের এই বিশ্লেষণের শেষ কথা, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় শুধু লোক জমায়েত আর গরম বক্তৃতা যথেষ্ট নয়, দরকার বিচক্ষণতা, প্রজ্ঞা এবং প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।